হরিপালের রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে? কোনো দল বা নেতার কথা নয়, চলুন আমরা ডেটার গভীরে গিয়ে দেখি। আজকের এই বিশ্লেষণে আমরা বোঝার চেষ্টা করব সংখ্যাগুলো আসলে হরিপালের মানুষের কোন বাস্তবতার গল্প আমাদের শোনাচ্ছে। এটা কোনো রাজনৈতিক প্রচার নয়, বরং শাসনের এক নিখুঁত ব্যবচ্ছেদ। আমাদের এই আলোচনাটা বলতে পারেন ৬টা ধাপে এগোবে। প্রথমে আমরা শুনব মাটির নাড়ির স্পন্দন, মানে সেখানকার বাস্তব পরিস্থিতি। তারপর দেখব সংখ্যা দিয়ে বোনা গল্প। এরপরে আমরা কাটাছেঁড়া করব ভোটারদের অভিযোগের শরীরটা, বোঝার চেষ্টা করব রাজনৈতিক দাবার ছক। তারপর একটা শাসনের রূপরেখা দেখব এবং শেষে এসে পৌঁছাব সবথেকে জরুরি বিষয়ে, বিশ্বাসের মুদ্রা। চলুন শুরু করা যাক। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে বুঝতে হয়। তাই তো আমাদের প্রথম ধাপের নাম মাটির নাড়ির স্পন্দন। চলুন হরিপালের গভীরে গিয়ে তার আসল পরিচয়টা খুঁজে বের করার চেষ্টা করি। পশ্চিমবঙ্গের ম্যাপে যদি দেখেন, হুগলি জেলার মধ্যে এই যে জায়গাটা, এটাই হরিপাল, দক্ষিণবঙ্গের একটা বন্যাপ্রবণ এলাকা, যেখানে মানুষের জীবন আর জীবিকা দুটোই নদীকে ঘিরেই চলে। এখানকার অর্থনীতি মূলত কৃষির উপরেই দাঁড়িয়ে। আচ্ছা, এবার কিছু সংখ্যা দেখা যাক, যা হরিপালের একটা ছবি আমাদের সামনে তুলে ধরবে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী এখানকার অর্থনীতি পুরোপুরি গ্রামকেন্দ্রিক, কৃষিভিত্তিক। জনসংখ্যার প্রায় ৭৮% হিন্দু আর প্রায় ২০% মুসলিম। এছাড়াও প্রায় ২৮% মানুষ তপশিলি জাতিভুক্ত, প্রায় ৭% তপশিলি উপজাতি এবং প্রায় ২২% ওবিসি, যাদের মধ্যে মাহেশ্বরাই প্রধান। এই সংখ্যাগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এগুলোই হল হরিপালের সামাজিক বুনন, যেখানে প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। এই সংখ্যাটা দেখুন, ১৬,৪০০। কারা এরা? এরা হলেন হরিপালের সেই সব কৃষক যাদের নিজেদের জমি আছে। এরাই এই অঞ্চলের অর্থনীতির একটা বড় স্তম্ভ। কিন্তু আসল গল্পটা, বা বলা ভালো আসল চ্যালেঞ্জটা, লুকিয়ে আছে এর পরের সংখ্যাটাতে। এবার এই সংখ্যাটা দেখুন, প্রায় ২৮,০০০। এরা হলেন ভূমিহীন ক্ষেতমজুর। মানে জমি যাদের আছে তাদের দ্বিগুণেরও বেশি মানুষ অন্যের জমিতে কাজ করে দিন কাটান। এর মানে কি দাঁড়াচ্ছে? একটা বিরাট অংশের মানুষের জীবন বলতে গেলে সুতোর উপর ঝুলছে। বাজারে জিনিসপত্রের দাম একটু বাড়লেই তাদের জীবন টালমাটাল হয়ে যায়। এই অসাম্যটাই হরিপালের রাজনৈতিক অর্থনীতির একেবারে কেন্দ্রে রয়েছে। আর এই সব কিছুর মাঝখানে আছে দামোদর, যাকে একদিকে বলা হয় আশীর্বাদ, কারণ সে চাষের জল দেয়, আবার অন্যদিকে সেই অভিশাপ, মানে বাংলার দুঃখ, কারণ প্রতি বছর তার বন্যার সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এই ভালো আর মন্দের দোলাচলই এখানকার মানুষের জীবনের কঠিন বাস্তব। তো আমরা মাটি আর মানুষের কথা তো শুনলাম, এবার চলুন দেখি সংখ্যাগুলো কি বলছে। কিভাবে মাত্র ৫টা বছরে রাজনীতির পুরো ছবিটাই পাল্টে গেল। সংখ্যা কিন্তু মিথ্যে বলে না, তারা শুধু আসল ছবিটা আমাদের চোখের সামনে তুলে ধরে। এই চার্টটা একবার ভালো করে দেখুন, এটা হরিপালের রাজনৈতিক ভূমিকম্পের প্রমাণ। ২০১৬ সালে কি ছিল? তৃণমূল কংগ্রেস ৫৩%, আর তাদের মূল প্রতিপক্ষ সিপিএম ৩৮%, বিজেপি নামে মাত্র ৫%। আর ৫ বছর পর ২০২১-এ ছবিটা পুরো উল্টে গেল। তৃণমূল কংগ্রেস প্রায় একই জায়গায় ৫০%, কিন্তু সিপিএমের ভোটটা দেখুন, প্রায় নেই বললেই চলে। সে ভোটটা গেল কোথায়? সোজা চলে গেল বিজেপির ঘরে, যারা ৫% থেকে একলাফে প্রায় ৪০% পৌঁছে গেল। এর মানে খুব পরিষ্কার, বামেদের জায়গাটা এখন পুরোপুরি বিজেপি নিয়ে নিয়েছে। তাহলে শাসক দলের অবস্থাটা ঠিক কীরকম? বেশ জটিল। একদিকে তাদের হাতে আছে দুয়ারে সরকারের মতো জনপ্রিয় প্রকল্প, আবার বিধায়কের ব্যক্তিগত ভাবমূর্তিও বেশ পরিষ্কার। এগুলো তাদের শক্তি। কিন্তু মুদ্রার আর একটা পিঠও আছে, স্বজন পোষণের অভিযোগ, দলের নামে বড় বড় দুর্নীতির কেলেঙ্কারি, আর এই যে কাটমানি কালচার, এগুলো মানুষের মনে একটা গভীর ক্ষোভ তৈরি করেছে। অর্থাৎ ভালো প্রকল্প আছে, কিন্তু সিস্টেমের ওপর বিশ্বাসটা নড়ে যাচ্ছে। এবার আমরা আরেকটু গভীরে যাব। এই যে ক্ষোভের কথা বললাম, এই রাগটা ঠিক কী নিয়ে? ভোটাররা কেন এত বিরক্ত? তাদের রাগের আসল কারণগুলো কি কি? চলুন খুঁজে বের করি। মানুষের অভিযোগের তালিকাটা বেশ লম্বা। ধরুন, যে কোনো সরকারি পরিষেবা বা রিলিফের টাকা পেতে হলে কাটমানি দিতে হচ্ছে, রেশনের চাল বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, আর তার উপর ওই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, ২৫,০০০ ছেলেমেয়ে চাকরি বাতিল হয়ে গেল, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। সঙ্গে তো আছেই ভোট পরবর্তী হিংসার ভয়, ভাঙাচোরা রাস্তা আর কাজ না পাওয়ার হতাশা। এই সমস্যাগুলো শুধু আর্থিক নয়, এগুলো মানুষের আত্মসম্মানেও আঘাত করে। একজন সাধারণ ভোটার, তার কথাটাই ভাবুন। তিনি বলছেন, টাকা না দিলে কিছুই মেলে না। এর থেকে বড় সত্যি আর কি হতে পারে? যখন একটা সাধারণ পরিষেবা পেতেও ঘুষ দিতে হয়, তখন বুঝতে হবে সরকার আর সাধারণ মানুষের সম্পর্কটা একদম তলানিতে এসে ঠেকেছে।
এটা শুধু দুর্নীতি নয়, এটা রোজগার হয়রানি। তো মানুষের মনে এত রাগ, এত অভিযোগ, একজন চ্যালেঞ্জার বা বিরোধী পক্ষ এই পরিস্থিতিকে কিভাবে দেখবে? কিভাবে এই ক্ষোভকে একটা রাজনৈতিক কৌশলে বদলে ফেলা যায়? চলুন সেই দাবার ছকটা একটু বোঝার চেষ্টা করি। এখানে একটা কৌশলের কথা বলা হচ্ছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এর 4টে দিক। প্রথমটা হল শিবের মতো রুদ্রমূর্তি, দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে আপসীন আক্রমণ। দ্বিতীয়টা বিষ্ণুর মতো পালনকর্তা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো মানুষের কাছে ঠিকঠাক পৌঁছে দিয়ে স্থিতি আনা। তৃতীয়টা ব্রহ্মার মতো সৃষ্টি, মানে ডেটা আর টেকনোলজি ব্যবহার করে মানুষের কাছে নতুন উপায়ে পৌঁছানো। আর চতুর্থটা হল দুর্গার মতো রক্ষাকর্ত্রী, মহিলাদের সুরক্ষা আর হিন্দু পরিচয়ের ওপর জোর দেওয়া। এই চারমুখী কৌশলটা আসলে ভোটারদের রাগ, আশা, ভয় সবকিছুকেই ছুঁয়ে যাওয়ার একটা চেষ্টা। শুধু কৌশল দিয়ে তো আর পেট ভরে না। মানুষের দরকার নকশা সমাধান, ফাঁকা প্রতিশ্রুতি নয়, আসল প্রকল্প। আমাদের পরের ধাপে আমরা দেখব কিভাবে একটা শাসনের রূপরেখা তৈরি করা যায় যেখানে কথার থেকে কাজের পরিমাণ বেশি। দেখুন, উন্নয়ন মানে কিন্তু শুধু টাকা খরচ করা নয়, এটা একটা বিনিয়োগ। আর যে কোনো বিনিয়োগের একটা রিটার্ন বা ফেরত থাকা উচিত। যেমন ধরুন, যদি 200 কোটি টাকা দিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হয়, তার রিটার্ন কি? প্রায় 2000 স্থানীয় মানুষের চাকরি। যদি 150 কোটি টাকা রাস্তা আর ব্রিজ বানাতে খরচ হয়, তার রিটার্ন কি? কৃষকরা অনেক তাড়াতাড়ি আর নিরাপদে তাদের ফসল বাজারে নিয়ে যেতে পারবেন। আর যদি 100 কোটি টাকা বন্যা নিয়ন্ত্রণের জন্য খালে খরচ হয়, তার রিটার্ন হল 5000 হেক্টর চাষের জমির রক্ষা পাওয়া। শাসন মানে হল জনগণের প্রতিটা পয়সার এমন ব্যবহার যা তাদের জীবনে সরাসরি লাভ এনে দেয়। এই সব কিছুর শেষে সব তর্কবিতর্ক, সব কৌশলের উপরে একটাই জিনিস থাকে, আর সেটা হল বিশ্বাস। রাজনীতিতে এটাই হলো সবচেয়ে দামি মুদ্রা, যা দিয়ে সবকিছু কেনা বা বেচা হয়। কথাটা খুব সহজ, কিন্তু ভীষণ জরুরি। বিশ্বাস প্রতিশ্রুতি দিয়ে তৈরি হয় না, বিশ্বাস অর্জন করতে হয় কাজ দিয়ে। মানুষ এমন একটা ব্যবস্থা চায় যেখানে পরিষেবা পেতে গেলে ঘুষ দিতে হয় না, ভয় পেতে হয় না, বা হেনস্থা হতে হয় না। হরিপালের ডেটা আমাদের ঠিক এই কথাই বলছে। এখানকার মানুষ একটা দোটানায় দাঁড়িয়ে আছে। একদিকে বর্তমান ব্যবস্থার ওপর তীব্র রাগ, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। তারা আসলে এমন একটা সিস্টেম খুঁজছে যা সরকার আর সাধারণ মানুষের মধ্যে যে বিশ্বাসের সম্পর্কটা ভেঙে গেছে সেটাকে আবার জোড়া লাগাতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, কোন শাসন ব্যবস্থা হরিপালের মানুষকে শেষ পর্যন্ত সেই সম্মান, সুরক্ষা আর উন্নতিটা দিতে পারবে যার জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করে আছে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে হরিপালের মানুষের মধ্যেই।